নমস্কার বন্ধুরা, সাতরঙা ডায়েরিতে সবাইকে স্বাগত। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সত্যি জানি যে আমাদের মন কারো ভালো নেই। আমরা সবাই শান্তি চাই। শান্তির খোঁজে আসলে আমরা সবাই ঘুরে ফিরি। তাই মনে আশা একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তারাপীঠ, পুণ্যতীর্থ তারাপীঠ এমনই একটি জায়গা, নামটা শুনলেই মনটা যেন কীরকম শান্ত হয়ে যায়। বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে এই স্থানটি কিন্তু ভীষণভাবে অন্যরকম, ভারত সেবা সংঘ। এই নামটার সাথে পরিচিত আমরা কে না। স্বামী প্রণবানন্দজি মহারাজ এই সেবা সংঘের প্রতিষ্ঠাতা। আজকে এই আশ্রমের কথা আমরা কিছু শুনব আর দেখব এই মন্দিরটি। সালটি ছিল ইংরাজি 1923 সাল। মাঘী পূর্ণিমার পূর্ণ উৎসবানন্দে বাজিতপুরের মাটিতেই একদল ত্যাগব্রতী সন্ন্যাসীর সহিত পল্লীর বিশিষ্ট জনসাধারণ এক স্মরণীয় সভার সম্মিলিত অনুষ্ঠান হয়। যুগাচার্য স্বামী প্রণবানন্দ তৎকালীন ব্রহ্মচারী বিনোদ স্বয়ং উপস্থিত ছিলেন সেখানে। সকলের ইচ্ছা আলোচনাক্রমে পরিকল্পিতভাবে সেবা সংঘের প্রতিষ্ঠা করা হয় সেই সময়, যার নাম ভারত সেবা সংঘ সেবাশ্রম। তিনি বললেন, আমার সংঘ হবে দ্বিতীয় বুদ্ধের সংঘ। আমি সমগ্র দেশ ও জাতিকে বুদ্ধ, শঙ্কর এবং চৈতন্যের মতো নতুন আদর্শ এবং তপশক্তিতে সজ্জীবিত করতে চাই। এই জনকল্যাণ প্রতিষ্ঠানের প্রাণপুরুষ জন্মগ্রহণ করেন ইংরাজি শতকে 1896 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি, বুধবার, মাঘী পূর্ণিমার দিন। ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামে, অধুনা বাংলাদেশ। পিতার নাম বিষ্ণুচরণ, মাতা সারদা দেবী। বুধবারে জন্ম বলে শিশুর ডাক নাম বুধাই। শিশুর জন্মলগ্ন হতেই পারিবারিক শান্তি ফিরে আসে, সর্বত্র জয়ের লক্ষণ দেখা যায়। তাই আর এক নাম তার জয়নাথ। অন্নপ্রাশনকালে নামকরণ বিনোদ। কৈশোরকাল থেকেই তিনি সাধু বলে পরিচিত ছিলেন। তার সংযমময় আচার আচরণ প্রকৃতি আকৃষ্ট হয়েই জনসাধারণ তাকে সাধু বলে অভিহিত করেন। তিনি বলতেন যে শুধু নিজের সুখ সুবিধা আরাম বিরাম নিয়ে যে থাকে সে কি মানুষ? দেশের দুঃখ দুর্দশায় যার প্রাণ কাঁদে না, জাতি ও সমাজের বিপদ আপদে যে ব্যথা অনুভব করে না, সে তো নিতান্তই জড় পদার্থ। গাছ পাথরের সঙ্গে তাদের পার্থক্য কি? এরূপ লোক শত সহস্র থাকলেই জাতির কী বা আসে যায়? মানুষ যে তার হৃদয়ে অপরের প্রতি সহানুভূতি থাকা, সে তো উচিত। দেশ সেবার, সমাজের কল্যাণ সবকিছুর মূলেই এই হৃদয়বিদ্যা এবং বড় দুঃখানুভূতি। আত্মজীবন গঠন সম্বন্ধে বলতেন, ত্যাগী জীবনের মূল মন্ত্র, সংযমী কঠোর তপস্যা। ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্যই সাধক জীবনের মূল স্তম্ভ। সালটা হলো 1924 সালের প্রয়াগে অর্ধকুম্ভ মেলায় স্বামী গোবিন্দানন্দ গিরিজির নৈকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি স্বামী প্রণবানন্দ নামে পরিচিত হলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানবের ভিতরে মহাজাগরণ, মহামিলন, মহাসমন্বয়, মহামুক্তি তার জীবনের লক্ষ্য হলো। তারপর শুরু হলো লোকমঙ্গল মহাযজ্ঞ, স্থাপিত হলো ভারত সেবা সংঘ। তিনি স্বয়ং পরিচিত হলেন সংঘ নেতা রূপে। স্বামী শ্রী শ্রী প্রণবানন্দের উপদেশের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কিছু উপদেশ। জীবনের লক্ষ্য কি? মহামুক্তি, আত্মোপলব্ধি। সব রকম বাসনার নাশ যেখানে, প্রকৃত মুক্তি সেখানে। বৈরাগ্যই সর্বপ্রকার বাসনাকে নাশ করে মানুষকে প্রকৃত মুক্তির পথে নিয়ে যায়। যেখানে সংগ্রাম নেই সেখানে সাধনাও নেই। ভিতর ও বাইরে বিরুদ্ধ ভাবের সহিত সংগ্রামের ভেতর দিয়েই সাধক প্রতিনিয়ত শক্তিমান হয়ে ওঠে। আত্মশক্তির বিকাশ, প্রকাশ, উন্মেষ, উদ্বোধনের ভিতরেই অনন্ত অসীম শক্তি, সামর্থ্য, বিক্রম, পরাক্রম মানুষের ভিতরেই আছে।
একমাত্র অনুশীলনের দ্বারাই তাহা বিকাশ লাভ ঘটে। খুব জপ ধ্যান করো, তবেই বুঝতে পারবে জপ ধ্যান ব্যতীত চিত্ত শুদ্ধ হয় না, চিত্তশুদ্ধি ব্যতীত শুদ্ধ জ্ঞান জন্মায় না, আর শুদ্ধ জ্ঞান ব্যতীত ধর্মতত্ত্ব কখনো উদ্ভেদ হয় না। সংযমী মানুষের মেরুদণ্ড, মেরুদণ্ড ভেঙে গেলে মানুষ যেমন বাঁচতে পারে না, সংযম হারা হলে মানুষ তেমন বাঁচতে পারে না। সংযমী স্বাস্থ্যের মূল, সংযমী সুখ, সংযমী শান্তি ও শক্তির উৎস। সংযমী মানুষের অন্তরের অন্তর উদ্যম, উৎসাহ, অধ্যবসনা এনে দেয়। সংযমী মানুষকে দৃঢ়তা ও কষ্ট সহিষ্ণু দান করে। মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ লাভের জন্য যত্নবান হও। জীবনের মহান আদর্শের দিকে তাকিয়ে চরিত্রের দোষ ত্রুটি দুর্বলতা দূর করতে হবে। চঞ্চলতাকে শান্ত করতে হবে, সংযত করতে হবে। একমাত্র উপায় জীবনের লক্ষ্য আদর্শের প্রতি সবসময় সজাগ দৃষ্টি রাখো। কর্ম যেমন করবে, জপ ধ্যানও তেমন করবে। বিবেক বৈরাগ্য অবলম্বন করে কাজ করে গেলে ধর্মভাব উত্তরোত্তর বর্ধিত হবে। তা না হলে কর্মের ভিতর নানা প্রকার বিঘ্ন আসবে, ধর্মজীবন নষ্ট করবে। মনের সম্পূর্ণ বিশ্রাম হয় ভগবতের চিন্তা, ভগবত জ্ঞানে। যেখানে সংযম নাই, যেখানে সত্য সাধনা নাই, এমন অশুদ্ধ আধারের দ্বারা বিশেষ কোনো সৎকার্য সম্পন্ন হতে পারে না। জীবনের উন্নতির মূল হল আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ। সংগ্রাম, অবিরাম, অবিশ্রাম সংগ্রাম। মানুষ মাত্রেই দুর্বলতা আসে, কিন্তু তাকে প্রশ্রয় দেবে কেন? দুর্বলতার সাথে বীরের মতো সংগ্রাম করতে হবে। দুর্বলতা আসা অপরাধ নয়, কিন্তু দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া সেটা অপরাধ। আর কোনো দুর্বলতাকে প্রশ্রয় দিও না। দোষ তো আসেই, আসা দোষের নয়, দোষের সহিত সখ্যতা স্থাপনই হলো দোষের। কোনো মুহূর্তেই যেন চেষ্টা ত্রুটির অবকাশ না থাকে, দেখবে শক্তি আপনিই আসবে। মন্দিরের বিশাল গর্ভগৃহ, আর ঠিক গর্ভগৃহের নিচেই রয়েছে এক বেসমেন্ট। বেসমেন্টের নিচে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সমস্ত কীর্তিকলাপ, এবং কল্কি থেকে শুরু করে বুদ্ধ, কৃষ্ণ এবং বিভিন্ন কৃষ্ণের, বিষ্ণুর বিভিন্ন অবতার। রাম, পরশুরাম, বামন অবতার, সত্যি মনোমুগ্ধকর। নরসিংহ, এই মূর্তিটি সত্যি অনেক কিছু পৌরাণিক ঘটনার প্রেক্ষাপট। ঠিক মধ্যবর্তী স্থলে রয়েছে রাধাকৃষ্ণের রাসলীলা এবং সেই কুঞ্জবনের অদ্ভুত সুন্দর দৃশ্য, যাকে রাধাকৃষ্ণকে জুড়ে বেষ্টন করে রয়েছে সখীবৃন্দরা। অদ্ভুত সুন্দর এই দৃশ্য। এই ধরনের ধর্মভিত্তিক আলোচনা এবং জ্ঞান, বিভিন্ন ধরনের যে পৌরাণিক কাহিনী তোমাদের সামনে যায়, তুলে ধরি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তোমাদের একটি লাইক, সাবস্ক্রিপশন, একটা মন্তব্য আমাকে অনেক উৎসাহ এবং প্রেরণা দেয়। এছাড়াও রয়েছে মা দুর্গার বিভিন্ন রূপে অবতার এইখানে সজ্জিত। ভৈরবী থেকে শুরু করে ভুবনেশ্বরী, ষোড়শী, তারা, কালীমা সমস্তটাই। মন্দিরের পাশেই রয়েছে থাকার খুব সুন্দর ব্যবস্থা। আশ্রম কর্তৃপক্ষের সাথে অফিসে গিয়ে যোগাযোগ করতে হয়। এখানে ঘর ভাড়া শুরু মাত্র 300 টাকা থেকে। এখানে কিন্তু কোনোরকম ভাবেই আশ্রম কর্তৃপক্ষের
ছাড়া অন্যভাবে অনলাইন বুকিংয়ের কোনো ব্যবস্থাপনা নেই। তাই কোনো বুকিং করতে গেলে আপনাকে অফিসেই যোগাযোগ করতে হবে। মন্দিরের ব্যবস্থাপনা এবং সমস্তটাই খুব সুন্দরভাবে এখানে পালিত হয়, যা সত্যি দেখার মতো, এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি ভীষণ ভালো লাগে। नजरिया लागे नहीं कहीं नजरिया। ঢুকতে গিয়ে অ্যাকচুয়ালি আবাসনের ডান দিকে পড়বে একটা ছোট্ট বাগান মতো। এই দিকটা হলো আবাসন, এখানে সমস্ত থাকার ব্যবস্থা আছে। থাকতে গেলে এখানে অবশ্যই আগে যোগাযোগ করতে হবে। এখানে বিভিন্ন কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে, যেগুলো এখানে ভীষণভাবে মানা হয়। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, জায়গাটা কিন্তু অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এই যে এত এত রুম এই পাশটা, মানে জাস্ট আমি একটা দিক দেখাচ্ছি। এখান থেকে সিঁড়ি চলে যাচ্ছে উপরের দিকে। এখান থেকে কিন্তু মায়ের মন্দির জাস্ট 3 থেকে 4 মিনিট হলো মায়ের মন্দির হাঁটা পথ। এটা গেছিলাম ডান দিকটা, আর এটা গেছি সেম বাঁ দিকটা। 10:30টার মধ্যে কিন্তু মেন গেটের দরজা বন্ধ হয়ে যায়। এখানে অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো ঘর। ভীষণ শান্ত পরিবেশ, মনোরম পরিবেশ, আসলেই একটা মন ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছ কতগুলো ঘর, বুঝতেই পারছো নিশ্চয়ই। এখানে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি খুব শিগগিরই আসবো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো, আর খুব খুব ভালোবেসো।